আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো রাজশেখর বসুর লেখা গল্প গুপি সাহেব। এই লোকটির নাম আপনাদের হয়তো জানা নেই, আমিও তাকে ভুলেই গিয়েছিলাম, কিন্তু সেদিন হঠাৎ মনে পড়ে গেল তার যে ইতিহাস নয়নচাঁদ পাইন আর দাশু মল্লিককে বলেছিলাম, তাই আজ আপনাদের বলছি। আশা করি যথোচিত শ্রদ্ধ সহকারে এই ইতিহাস শুনবেন। নয়নচাঁদ পাইনের খড়ির ব্যবসা আছে। দাশু মল্লিক তার দূর সম্পর্কের শালা, নেশাখোর কিন্তু খুব সরল লোক। নয়নচাঁদের ছেলের বিয়ের কথাবার্তা চলছে। কনের ঠাকুরদা হৃদয় দাসের সঙ্গে আমার আলাপ আছে, সেজন্য নয়নচাঁদ আমাকে অনুরোধ করেছিল তার দাবি সম্বন্ধে আমি যেন হৃদয় দাসের সঙ্গে কথা বলি। 1 নম্বর, পাত্রের পিতার জন্য একটা মোটর গাড়ি অগ্রিম চাই, উত্তম সেকেন্ড হ্যান্ড হলেও চলবে। 2 নম্বর, যেহেতু এদেশে পাত্রের তেমন লেখাপড়া হলো না, সে কারণে দাদা শ্বশুরের খরচে তাকে জেনিভা পাঠাতে হবে খড়ি তৈরি শেখবার জন্য। আমার দৈত্যর ফল কি হলো তা জানবার জন্য দাশু মল্লিক আমার কাছে এসেছেন। নয়নচাঁদ একটু পরে আসবেন। আমি বললাম, দাশুবাবু ব্যস্ত হচ্ছেন কেন? পাইন মশাই এলেই সব খবর বলবো, ততক্ষণ একটা বম চুরুট টানুন। দাশু মল্লিক ধূমপান করতে করতে চুপি চুপি বললেন, দেখো হে, তুমি এই দেনা পাওনার ব্যাপারে বেশি জড়িয়ে পড়ো না, পরে হয়তো লজ্জায় পড়বে। আমার ভাগ্নে মানে নয়নচাঁদের ছেলে একটা পাঁঠা। এমন সময় নয়নচাঁদ এলেন, এসেই একটা তাকিয়ে টেনে নিয়ে শুয়ে পড়লেন। আমি প্রশ্ন করলাম, কি হলো পাইন সাহেব, শরীরটা খারাপ নাকি? নয়নচাঁদ আঙুল নেড়ে গম্ভীর কণ্ঠে বললেন, আমি তোমাদের এই বলে রাখলাম, দেশ উচ্ছন্নে যেতে পারে, সর্বনাশের আর দেরি নেই। দাশু মল্লিক আমি জিজ্ঞাসে দৃষ্টিতে চেয়ে রইল। নয়নচাঁদ বলতে লাগলেন, গেল হস্তায় মানিকতলা বাজারে পকেট থেকে 14.5 টাকা উধাও হলো। আবার আজ সকালে কলেজ স্ট্রিট মার্কেটে 19 টাকা 33 পয়সা মেরে গিয়েছে। তোমাদের মিনমিনে গণতন্ত্রী সরকার দিয়ে আর কিচ্ছু হবে না, জবরদস্ত আয়বশাহী গভর্নমেন্টের দরকার। পকেটমার চোর আর ভেজালওয়ালদের সরাসরি ফাঁসিতে লটকাতে হবে। দাশু মল্লিক বললেন, যা বলেছেন দাদা। তোমাদের মনে আছে কিনা জানি না, 13-14 বছর আগে লীগ মন্ত্রীদের আমলে পুরো 1 বছর পিক পকেটিং একেবারে বন্ধ ছিল, নট এ সিগন্যাল কেস। তারপর যেমন স্বাধীনতা এলো, আবার যে কেসেই। আমি বললাম, আপনারা প্রকৃত খবর জানেন না? লীগ মন্ত্রীদের বা পুলিশের কিছুমাত্র কেরামতি ছিল না, পকেট মারদের ঠান্ডা করেছিল আমাদের গুপি সাহেব। নয়নচাঁদ বললেন, তিনি আবার কে? আমার এখানে দেখে থাকবেন, এখন ভুলে গেছেন। 13-14 বছর আগে প্রায় এখানে আসতো, অতি অদ্ভুত লোক। ফিরিঙ্গি নাকি? না, খাঁটি বাঙালি। গোপী সাহেবের আসল নাম বোধ হয় গোপীবল্লভ ঘোষ। গোপীনাথ, গোপেশ্বর কিংবা গোপেন্দ্র হতেও পারে, ঠিক জানি না। একটা বিস্কুটের কারখানায় কাজ করত। এখনকার ছোকরারা যেমন শার্ট প্যান্ট পরে গলায় লম্বা টাই উড়িয়ে খালি মাথায় রোদে ঘুরে বেড়ায়, স্বাধীনতার আগে যুগে তেমন ফ্যাশন ছিল না। রামানন্দ চাটুর্য মশাই একেবারে লিখেছেন, রোদে বের হতে হলে মাথায় হ্যাট দেওয়া ভালো, দেশি সাজের সঙ্গেও তা চলতে পারে। গুপি এই উপদেশটি শিরোধার্য করেছিল। ধুতি পাঞ্জাবি পরে মাথায় শোলা হাট দিয়ে বাইক সিল চড়ে ঘুরে বেড়াতো। একবার অযোধ্যায় যুগের সময় তাকে দেখেছিলাম,
একটা গামছা পরে আর একটা গামছা গায়ে জড়িয়ে, মাথায় হ্যাট দিয়ে, হাতে কমণ্ডল ঝুলিয়ে গঙ্গা স্নানে যাচ্ছে। নয়নচাঁদ বললেন, তোমার ভনিতা রেখে দাও, পকেটমার কিসে বন্ধ হলো তাই চটপট বলে ফেলো। আমাদের এখন অনেক কাজ আছে, একটা বিয়ের জোগাড় কি সোজা কথা? একটু চটে গিয়ে আমি বললাম, গুপি সাহেব হেজিপেজি লোক নয়, তার ইতিহাস বলতে সময় লাগে, আর ধীরে সুস্থে তা শুনতে হয়। আপনাদের যখন ফুরসত নেই তখন থাক। নয়নচাঁদ বললেন, আরে না না, রাগ করো না, কি জানো, মনটা একটু খিচড়ে আছে, তাই ব্যস্ত হয়েছিলাম। হ্যাঁ, ভালো কথা, শুনলাম হয় দাস নাকি একটা ভালো রোভার গাড়ির জন্য বায়না করেছিল। তাহলে কঞ্জুস বুড়ির সুবুদ্ধি হয়েছে। তা হয়েছে, বেশ বেশ বেশ, নিশ্চিন্ত হওয়া গেল। যাক, এখন তুমি গুপি সাহেবের ইতিহাস বলো। আমিও বলতে লাগলুম, গুপি সাহেব লেখাপড়া বেশি শেখেনি, কিন্তু ছোকার খুব পরোপকারী আর হরেক রকম জানোয়ার সম্বন্ধে তার অগাধ জ্ঞান ছিল। তার মক্কেল ছিল বিস্তর, পয়সার জন্য নয়, শখের জন্য সে ফরমাস কাটত। তবে কেউ কিছু দিলে খুশি হয়ে নিত। মনে করুন আপনি একটা ভালো কাবলি বেড়াল চান, গুপি সাহেব ঠিক জোগাড় করে দেবে। এখন বৈরাল যার ল্যাজ খ্যাকশিয়ালে হারিয়ে দেয়। আমাদের পাড়ার রাধেশ্যাম গোসাইয়ের নাতি সকলে একটা বুলডগ পুষবে, কিন্তু বাড়িতে মাংস আনা বারণ। গুপি সাহেব এমন একটা কুত্তা এনে দিল যে ভাত ডাল ডাটা চচ্চড়িতেই তুষ্ট। আর হাড়ের বদলে এক টুকরো কিঞ্চি এক টুকরো পুরনো টুথব্রাশ পেলেও তার চলবে। কালীচরণ তাকবিশকে মনে আছে? লোকে গোড়া শক্ত, রাধাকৃষ্ণ কি সীতারাম শুনলেই কানে আঙুল দিতেন। তার শখ হলো একটি ময়লা না পুষবেন, কিন্তু বৈষ্ণবী বলি কপচালে চলবে না। গুপি সাহেব তারাপীঠ না চন্দ্রনাথ কোথা থেকে একটা পাখি নিয়ে এলো, গজাখোরের মতন হেরে গলায় শুধু বলতো, তারা তারা বল সালারা। সেই সময় হেরিসড রোডে বিখ্যাত সিনেমা হাউস ছিল ঝমকমহল। করগেট লোহার ছাদ, তার নিচে কাঠের সিলিং, বহুকালের পুরনো বাড়ি। সিলিংয়ে অনেক ফাঁক ছিল, তাই দিয়ে বিস্তর পায়রা ঢোকে ভিতরের কার্নিশে রাত্রি যাপন করত। অডিটোরিয়াম এত নোংরা হতো যে দর্শকরা হল্লা করতে শুরু করলো। ম্যানেজার হরমসজিদ ছিপিওয়ালা পায়রা তাড়াবার অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুই হলো না। মেরে ফেলবার উপায় নেই, কারণ হিন্দুর চোখে গড় যেমন ভগবতী, তেমনি হিন্দু মুসলিম আর পড়শির চোখে পায়রা লক্ষ্মীর পূজা। ছিপিওয়ালা সাহেব লোক পরম্পরায় শুনলেন পায়রা তাড়াতে পারে একমাত্র গুপি সাহেব। তাকে কল দেয়া হলো। সে বলল, খুব সোজা কাজ। রাত 12টার পর যখন শো বন্ধ হবে আর পায়রার দল বেহুশ হয়ে ঘুমাবে, তখন 2-3 জন লোক লাগিয়ে দেবেন। তারা মই দিয়ে উঠবে আর প্রত্যেকটি পায়রার পেট টিপে ছেড়ে দেবে। পায়রার স্মরণ শক্তি তীক্ষ্ণ হয়, সেজন্য দিন কতক নিয়মিতভাবে পেট টেপা দরকার। ক্রমশ তাদের হৃদয় সঙ্গম হবে। এই ঝলকমহল সিনেমা ভবন পায়রার পক্ষে মোটেই নিরাপদ নয়। গুপি সাহেব ব্যবস্থা অনুসারে হরমসজিদ ছিপিওয়ালা প্রাত্যহিক পেট টেপার অর্ডার দিলেন। দিন কতক পরে পায়রার দলই বিদায় হলো। গুপি 25 টাকা দিয়ে দক্ষিণা পেল। তার কয়েক মাস পরে সিনেমা হাউসের ভাড়া নিয়ে ঝগড়া হওয়ায় ছিপিওয়ালা সাহেব নাগপুরে চলে গেলেন। ঝমকমহলের মালিক পুরনো বাড়ি ভেঙে নতুন হাউস বানালেন। একদিন গুপি সাহেব আমার এখানে এসেছেন। তার ডান হাতে রবারের দস্তানা, বা হাতে দেশলাইয়ের একটা বাস্ক। আমার প্রশ্ন করলাম, ব্যাপার কি? গুপি সাহেব জবাব দিল, ফরাসের ওপর 2খানা খবরের কাগজের বিছিয়ে দেশলাইয়ের বাস্ক খুলে তার উপর ঢালল ছোট ছোট জুঁই ফুলের কড়ির মতন সাদা পদার্থ। গুপি বলল, ডেও পিঁপড়ের ডিম,
12 টাকা ভারী 2 আনা দিয়ে 1 রতি কিনেছি, খুব পোস্টাই। তারপর 10টা না পরে ডান হাত পকেটে বের করলুম। আমরা এত হয়ে তক্তপোষ থেকে নেমে গেলুম। কাকড়া বিছের দল গুপির হাত থেকে কাগজের উপর পড়ল আর টপ করে সমস্ত পিঁপড়ের ডিম খেয়ে নিল। তারপর গুপি সাহেব তার পোষা জানোয়ারদের আবার পকেটে পুরল। গুপি সাহেব বললেন, আপনারা জানেন না কাকড়া বিছে অতি উপকারী প্রাণী। বিছানায় ছাড় পোকা হয়েছে, কিটিংস পাউডারে কিছু হচ্ছে না, গুটি কত কাকড়া বিছে ছেড়ে দিন, 3-4 দিন অন্য ঘরে রাত্রি যাপন করুন, তারপর দেখবেন ছাড় পোকার নিবংশ, আন্ডা বাচ্চাধারী সমস্ত সাবান, আলমারি কি দরজা জানলা উইলে গেছে, ভাড়ার ঘরে পিঁপড়ে, তারও দাবাই কাকড়া বিছে। থানায় গিয়ে দেখলাম একটা সড়ো কাঠের বেঞ্চে বসে গুপি সাহেব পা দোলাচ্ছে। দারোগা গুলজার হোসেন তার চেয়ারে বসে কটমট করে তার দিকে চেয়ে আছে। গুপির পাশে বেনে একটি লোকে বসে আছে, রোগা বেটে, অবদড়ি আছে, পরনে ময়লা ইজার ফর্সা জামা, মাথায় টুপি। লোকটি কাতর স্বরে মাঝে মাঝে বাপরে বলছে আর একটা গামলার বরফ দেওয়া জলে হাত ডোবাচ্ছে। আশ্চর্য, আমি জিজ্ঞাসা করলুম, ব্যাপার কি ইন্সপেক্টর সাহেব? গুলজার হোসেন বললেন, এই গোপী ঘোষ আমার ফ্রেন্ড, অতি ভয়ানক লোক। এই বেচারা চট্টু মিজ্ঞার জ্ঞান জান লইয়াছেন। আমি নিবেদন করলুম, চট্টু মিজ্ঞা পকেট মারবার চেষ্টা করেছিল, তাকে আপনারা অবশ্যই প্রসিকিউট করবেন, কিন্তু গুপি সাহেব কসর কি, ওকে তো আটকাতে পারেন না। দারোগা সাহেব গর্জন করে বললেন, আমাকে আইন শেখাবেন না মশাই, এই গুপি একজন খুনি, ডেঞ্জার দু পাবলিক। গরিব বেচারা ছোট্ট মিয়া একটু আধটু পাকিট মারে, কিন্তু তার জন্য আমরা আছি, সোহরাবর্দী সাহেব আছেন, লর্ড সাহেব আছেন। আমার কথায় কোনো ফল হলো না। 100 টাকার বেল দিয়ে গুপিকে খলাস করে নিয়ে এলুম। 5 দিন পরে বেকার স্ট্রিটের কোর্টে মোকদ্দমা উঠল। গুপির কেস, পকেটমার চট্টুর বিচার হবে, সে তখন হাসপাতাল। সরকারি উকিল বললেন, ইয়োর অনার, এই আসামি গুপি ঘোষকে কড়া সাজা দেওয়া দরকার। পিক পকেটের বাধা দেওয়ার অধিকার সকলেরই আছে, কিন্তু তাকে খুন করা মারাত্মক অপরাধ। হুজুর, সে বহুকালে পুরনো কেস ক্রাউন ভার্সাস ভিখন পিজার নজিরটি দেখুন। ভিখুন পাশি তাড়ি তৈরি করতে তাল গাছে ঝোলানো তার ভার থেকে রোজই তাড়ি চুরি যেত। চোরকে জব্দ করার মতলবে ভিখন ধুতোর ফলের রস ভাঁড়ের মধ্যে রাখল। পরদিন একটা তাড়ি চোর মারা পড়ল আর একটা গতিক বেঁচে গেল। হাকিম রায় দিলেন, চোরের বিরুদ্ধে এবং মারাত্মক উপায় অবলম্বন করা ঘোরতর অপরাধ। গুপি সাহেবের উকিল বললেন, ইয়োর অনার, আমার মক্কেলের কেস একেবারে আলাদা। কোনো লোককে জব্দ করার মতলব তার ছিল না। পিকপকেটদের প্রতি ইনি শত্রু ভাবার নন, ইনি শখ করে কাকড়া বিছে পোষেন, তাদের ট্রেনিং দেন, আদর ভালোবাসেন। আত্মরক্ষার জন্য চটুকে কামড় দিয়েছিল। চট্টু মিজ্ঞার প্রতি আমার ক্লায়েন্টের খুব সিম্প্যাথি আছে, কিন্তু এ কিছুই দায়িত্ব নেই। গুপি সাহেব নমস্কার করে হাত জোর করে বলল, হুজুর, একটা কোশ্চেন করতে পারি? হাকিম বললেন, কি কোশ্চেন? পাঞ্জাবির পকেটে কাকড়া বিছা রাখা আমার ভুল হয়েছিল, কিন্তু যদি কোট পরি, তার পকেটের উপর যদি বোতাম দেওয়া ফ্লাপ থাকে, তার গায়ে যদি একটি নোটিশ সেটে দিই, পাকিট মেয়ে বিচ্ছু হয়ে থান খাস না খড়কাতান। গুপি সাহেব খোলাস হলো, আর কিছু আক্কেল হলো, কিন্তু ব্যবসা বুদ্ধি তার কিছুমাত্র হলো না। আমি বললাম, তোমার শ্বশুরবাড়ি কেষ্টনগরে না? কালই সেখানে যাও, 1000 খানেক মাটির কাকড়া বিছে অর্ডার দিয়ে এসো। দাঁড়াও, নিচে যেন ফাউন্ডেশন পেনের মতন ক্লিপ থাকে, বিজ্ঞাপন দেওয়া চলবে না। আমার 5 জন মুখে মুখেই জিনিসটা চালু করে দেব। গুপি সাহেব 1000টা নকল বিছে আনালো, বেশ কিছুদিনের মধ্যে বিক্রি হয়ে গেল। ডিমান্ড আরও আনতে হলো। চট্টু মিজ্ঞার দুর্ভাগ্যের খবর পিকপকেটের সমাজে রটে গেল। পথচারী ভদ্রলোকের পকেট থেকে 2টি ভাড়া উকি মারছে দেখে আতকে কাঁপতে লাগলো। তাদের
ব্যবসা একবারে বন্ধ হয়ে গেল। তারপর ক্রমশ জানাজানি হয়ে গেল যে আসল বিচ্ছে নয়, মাটির তৈরি। পকেটমারদের ভয় ভেঙে গেল, তারা আবার ব্যবসা শুরু করলো। ইতিহাস শুনে নয়ন চাঁদ বললেন, দিব্যি আষাঢ়ে গল্প বানিয়েছ। এখন কাজের কথা বলা। হৃদয় দাস মটর কিনেছে, ভালো কথা। আমার ছেলেকে বিলেত পাঠাতে রাজি আছে তো? বিষণ্ণ মুখে আমি বললাম, আজ্ঞে না, মটর কিনছেন নিজের জন্য, নাত জামাইকে বিলেত পাঠাতে পারবেন না বটে। আমার ছেলেকে জলের দরে পেতে চান। আজ্ঞে না, অন্য জায়গায় নাতনির সম্বন্ধ স্থির করেছেন। কি জানেন পাইন মশাই, আপনি ধনী মানি লোক, কাজী আপনার চোখ টাটায়। হিংসুটে লোকে ছেলের নামে ভাঙচি দিয়েছে। কি বলছেন? বলেছে ষাঁড়ের গোবর। নমস্কার, গল্প পাঠ এখানেই শেষ হলো।